নমস্কার বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে টিএলএম এবং ভাষার পারদর্শিতার মূল্যায়ন থেকে কী ধরনের প্রশ্ন আসে। একদম বেসিক কিছু প্রশ্ন আজকে আমি দেখিয়ে দেবো আপনাদের, যে কী প্রশ্ন আমাদের এই টপিক থেকে আসতে পারে। এই প্রশ্নগুলো খুব ভালো করে একবার আপনারা দেখে নিন। তো চলুন দেরি না করে আমরা আজকের মূল ক্লাসে চলে যাই। আজকের প্রথম প্রশ্ন কী বলেছে দেখি। আমরা টপিক ওয়াইজ ক্লাস দিতে চলেছি, তো প্রশ্নগুলো একবার দেখে নিন। টিএলএম এর ব্যবহার করা হয়। তো টিএলএম এর ব্যবহার কেন করা হয়? শিক্ষণকে চিত্তকর্ষক মানে মনের আকর্ষণীয় করে তোলার জন্য। চিত্ত মানে মন, আর আকর্ষক মানে আকর্ষণীয়, অর্থাৎ শিক্ষণকে মন আকর্ষণীয় করে তোলার জন্য, শিক্ষণকে বিনোদন মূলক করে তোলার জন্য, মূর্ত বস্তুর উদাহরণ প্রদান করার জন্য, কোনোটি নয়। তো এই ক্ষেত্রে টিএলএম হোয়াট ইজ টিএলএম? আমরা সবাই জানি যে হোয়াট ইজ টিএলএম। টিএলএম মানে হচ্ছে আমরা যখন একটা ক্লাস নেই, তো ক্লাসের সময় আমরা যে কিছু উপাদান বা উপকরণ ব্যবহার করি, এগুলোকে বলা হয় টিএলএম। যেমন আমরা অনেক সময় যে কৃষ্ণ ফলকে অনেক কিছু লিখি। আপনারা বলবেন স্যার কৃষ্ণ ফলকটা আবার কি? দেখুন, এই যে ব্ল্যাকবোর্ড, আমরা বলি না ব্ল্যাকবোর্ড, কিন্তু বাংলা ভাষায় ব্ল্যাকবোর্ডকে বলা হয় কৃষ্ণ ফলক। তো কৃষ্ণ ফলকে আমরা যে অনেক কিছু লিখি, তো সেই কৃষ্ণ ফলককে বলা হয় কি? কৃষ্ণ ফলককে বাংলায় কৃষ্ণ ফলক বলা হয়, আর ইংলিশে যাকে বলা হয় কি ব্ল্যাকবোর্ড। তো এই ব্ল্যাকবোর্ডে যখন আমরা লিখে কোনো কিছু বুঝাই ক্লাসে, তখন এটাও কিন্তু একটা টিএলএম হিসাবে ব্যবহার হয়। বা বিভিন্ন ধরনের পাথরের গুটি বা কোনো একটা স্টিক বা কোনো একটা বাস্তব কিছু একটা মানে উপকরণ, যে কোনো কিছু পড়ানোর ক্ষেত্রে রিলেটিভ। যেমন আমরা যদি একটা মাছ শিশুকে বুঝাই, তো একটা প্লাস্টিকের মাছ কিংবা ধরুন একটা কাগজে আমরা একটা মাছ অঙ্কন করে আনলাম, এটাও কিন্তু একটা টিএলএম। তো এই টিএলএমগুলো যদি ক্লাসে ব্যবহার করি, তাহলে কি হয়? ছাত্ররা খুব ভালো করে বুঝতে পারে, তার মনোযোগ বা আকর্ষণ বাড়ে। যার কারণে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। ক্লিয়ার? নেক্সট, পরবর্তী কোয়েশ্চন নাম্বার 2 কী রয়েছে আমরা দেখি। আজকে মেয়েটি খুব ভালো গান গেয়েছে, এখানে তার কিসের মূল্যায়ন হয়েছে? আজকে মেয়েটি অনেক ভালো গান গেয়েছে, এখানে তার কিসের মূল্যায়ন? পরিমাণগত মূল্যায়ন, নাকি মধ্যবর্তী মূল্যায়ন, নাকি গুণগত মূল্যায়ন, নাকি সামগ্রিক মূল্যায়ন? এখানে তার কিসের মূল্যায়ন হয়েছে? আজকে মেয়েটি খুব ভালো গান গেয়েছে, একজন শিক্ষক বললেন। তো শিক্ষক তার কিসের মূল্যায়ন করলেন? এটা কি বোঝাচ্ছে? মেয়েটি ভালো গান গেয়েছে মানে সেটা তার একটা গুণ, তার গুণের কথা বলা হয়েছে, সুতরাং এটা হবে কি? তার গুণগত মূল্যায়ন। দেখুন, একদম বেসিক কোয়েশন, একটু মাথা লাগালেই কিন্তু আপনারা কারেক্ট আনসার করতে পারবেন। শিক্ষণ সহায়ক উপকরণ বা টিএলএম হিসাবে পাঠ্যপুস্তকের গুরুত্ব সবচেয়ে বেশি শিক্ষার্থীর কাছে, পিতামাতার কাছে, নতুন শিক্ষকের কাছে, পুরানো শিক্ষকের কাছে? কোয়েশ্চেন নাম্বার 3, বহুত বড়িয়া। এই যে পাঠ্যপুস্তক, এটাও কিন্তু একটা টিএলএম। পাঠ্যপুস্তক এটাও কিন্তু একটা টিএলএম। তো শিক্ষণ উপকরণ হিসাবে পাঠ্যপুস্তক কাদের জন্য বেশি জরুরি? যারা নতুন শিক্ষক হয়েছেন, শিক্ষকতা যারা নতুন জয়েন করেছেন বা শিক্ষকতার তেমন বেশি অভিজ্ঞতা নেই, তারা কিন্তু এই পাঠ্যপুস্তককে অবলম্বন করেই তারা কি করতে পারেন? অনেক কিছু জিনিস খুব ভালো করে বোঝাতে পারেন। তাদের কাছে পাঠ্যপুস্তকই একটা টিএলএম হিসেবে ব্যবহার। পুরাতন শিক্ষক, অর্থাৎ পুরাতন শিক্ষক বলতে আমি এখানে বোঝাতে চাইছি দ্য এক্সপিরিয়েন্স হোল্ডার, যাদের অনেক শিক্ষকতার অনেক এক্সপিরিয়েন্স রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, তারা কিন্তু পাঠ্যপুস্তক ছাড়াও কিন্তু অনেক কিছু বুঝিয়ে দিতে পারেন অনেকভাবে। আর নতুন যারা শিক্ষক হয়েছেন, যাদের এক্সপিরিয়েন্স নাই বললেই চলে বা এক্সপিরিয়েন্স কিছুটা কম, তারা কি করবেন? তারা কিন্তু এই ক্ষেত্রে এই পাঠ্যপুস্তকটা একটা উপকরণ, একটা টিএলএম হিসেবে ব্যবহার করবেন। ক্লিয়ার? লেখার দক্ষতা অর্জনের উপাদান কোনটি নয়? লেখার দক্ষতা, রাইটিং স্কিলটা ডেভেলপ করার যে উপাদান, এখানে নিচের কোনটি নয়? গঠন প্রকৃতি, লিখনের গতি, রচনা রীতি, নাকি বিষয়বস্তু? কোয়েশ্চেন নাম্বার 4 কারেক্ট আনসার কি দাঁড়াবে ভাই? এটা কারেক্ট আনসার হচ্ছে ছোট্ট শিশু তো লেখার দক্ষতা হলে তার লেখনের গঠন প্রকৃতি জানতে হবে, রচনা রীতি জানতে হবে, অর্থাৎ কোন নিয়মে লিখতে হবে সেটা জানতে হবে, এবং বিষয়বস্তু লিখনের গতি সেটা তার না জানলেই চলবে। লিখনের গতি মানে যে ফ্লুয়েন্সি বা বলতে পারি যেটা, সে ফ্লুয়েন্সি ছোটো শিশুর ক্ষেত্রে নাও আসতে পারে, ঠিক আছে, তাই না? তো সেই ক্ষেত্রে গঠন প্রকৃতি জানতে হবে, রচনা রীতি জানতে হবে, তারপর বিষয়বস্তু কন্টেন্ট, কি বিষয়ে সে লিখবে সেটা জানতে হবে। সুতরাং উপাদান এই বাকি 3টা উপাদান, কিন্তু লিখনের গতিটা এই ক্ষেত্রে উপাদান নয়।
নিচের কোনটি প্রকল্প উপকরণের মধ্যে পড়ে না? প্রকল্প, প্রজেক্ট যেটা বলি, প্রজেক্ট উপকরণ, ঠিক আছে ভাই। তো প্রকল্পের মধ্যে কোনটা পড়ে না? স্লাইড প্রজেক্টর, ব্ল্যাকবোর্ড, ওভারহেড প্রজেক্ট নাকি ডেস্কটপ প্রকল্প? কোয়েশ্চেন নাম্বার 5। এখানে দেখুন স্লাইড প্রজেক্টর, ওভারহেড প্রজেক্ট এবং ডেস্কটপ সবগুলা কিন্তু প্রজেক্ট বেসড বা কম্পিউটার বেসড বা এআই বেসড বলতে পারি, কিন্তু ব্ল্যাকবোর্ড এখানে কিন্তু এআই বেসড না বা কম্পিউটার বেসড না। সুতরাং এই ক্ষেত্রে ব্ল্যাকবোর্ড হবে কারেক্ট আনসার, এটা প্রকল্প উপকরণের মধ্যে পড়ছে না। ক্লিয়ার? শিক্ষার্থী পরবর্তী স্তরের জন্য যোগ্য কিনা তার বিচারের জন্য যে মূল্যায়ন তা হলো, পরবর্তী স্তরের জন্য শিক্ষার্থীটা যোগ্য কিনা। যেমন আজকে এক কথায় যদি বলি, শিক্ষার্থীরা ক্লাস 3-তে আছে, এবার সে ক্লাস 4-এ অ্যাডমিশন নেবে, তো তার 4-এ যে অ্যাডমিশনটা দেব, 4-এ অ্যাডমিশন নেওয়ার যোগ্য কিনা না শিক্ষার্থী, এটা আমরা কি করে বুঝবো? কোন মূল্যায়নের মাধ্যমে বুঝবো? এটা মধ্যবর্তী, আংশিক, বার্ষিক নাকি সামগ্রিক? বার্ষিক মূল্যায়ন বলে কোনো কিছু হয় না, এটা ক্লিয়ার মনে রাখুন। এটা মূল্যায়ন বিভিন্ন ধরনের হয়, একটা হচ্ছে সামগ্রিক মূল্যায়ন যেটাকে বলা হয় সামেটিভ অ্যাসেসমেন্ট, আরেকটা বলতে পারি ফরমেটিভ অ্যাসেসমেন্ট মানে গঠনগত মূল্যায়ন, আরেকটা বলতে পারি পিয়ার অ্যাসেসমেন্ট মানে সহপাঠী মূল্যায়ন, আরেকটা বলতে পারি সেলফ অ্যাসেসমেন্ট মানে হচ্ছে স্বয়ং মূল্যায়ন বা নিজেকে মূল্যায়ন করে, যেমন মক টেস্টের মাধ্যমে আপনারা আপনাদের নিজেদের মূল্যায়ন করতে পারেন। তো এই ক্ষেত্রে কোয়েশ্চন নাম্বার 6-এর কারেক্ট আনসার হবে সামেটিভ অ্যাসেসমেন্ট কিংবা সামগ্রিক মূল্যায়নের মাধ্যমে, অর্থাৎ ফাইনাল জাজমেন্ট। সামগ্রিক মূল্যায়ন মানে হচ্ছে ফাইনাল জাজমেন্ট। তো এই ফাইনাল জাজমেন্টের মাধ্যমে দিয়ে আমরা বুঝতে পারি যে শিশুটা পরবর্তী স্তরে যেতে পারবে কি না। ক্লিয়ার? যেমন সে যদি ক্লাস 3-এ থাকে, তো ক্লাস 3-এর ফাইনাল এক্সাম, আমরা ফাইনাল এক্সাম বলে ভুল হবে, এক্সাম শব্দটা আসলে ভুল, তো আমি বোঝানোর জন্য আপনাদের বলছি। তো সেই ফাইনাল মূল্যায়ন করার পর আমরা বুঝতে পারবো যে সে পরবর্তী স্তরে যাবে কিনা, অর্থাৎ পরবর্তী ক্লাসে তাকে দেওয়া যাবে কিনা না। তো এই যে ফাইনাল যেটা আমরা জাজমেন্ট নেব সেটা হচ্ছে কি সামগ্রিক মূল্যায়ন, এটা হচ্ছে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7। ব্ল্যাকবোর্ডে লেখার সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন জিনিস? একটু ভাবুন তো, ব্ল্যাকবোর্ডে লেখার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন জিনিস ভাই? খুব তাড়াতাড়ি কারেক্ট আনসার কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনার জন্য বসে আছি। বড় বড় অক্ষরে লিখতে হবে, ছোটো করে লিখতে হবে, ভালো হাতের লেখা হতে হবে নাকি পরিষ্কার হাতের লেখা হতে হবে? এখানে দেখলে কিন্তু সবগুলোই কিন্তু এক মনে হচ্ছে, কিন্তু কারেক্ট আনসার তার মধ্যে দেখতে হবে। বড় বড় অক্ষরে লিখতে হবে, ছোটো করে লিখতে হবে, ভালো হাতে লিখতে হবে, পরিষ্কার হাতে লিখতে হবে। পরিষ্কার হাতে লেখা বলতে আপনার হাত পরিষ্কার থাকবে, ময়লা থাকবে না, সেটা কোনো কথা নয়। মানে লেখাটা ক্লিয়ার হতে হবে। পরিষ্কার হাতের লেখা মানে লেখাটা কী হতে হবে? ক্লিয়ার হতে হবে, এবং এটাই হবে কারেক্ট আনসার। কারণ ক্লিয়ার যদি আমরা না লিখি, ভালো হাতের লেখা লিখলাম কিন্তু লেখাটা ক্লিয়ার হলো না, বড় বড় অক্ষরে লিখলাম কিন্তু অনেক ঝাপসা লিখে দিলাম, জাবরা লিখে দিলাম, একটা অক্ষরের উপর আরেকটা অক্ষর উঠিয়ে দিলাম, তো যেটা অস্পষ্ট বোঝা গেল, তো এই ধরনের বুঝলে কিন্তু শিশুরা বুঝতে অসুবিধা হয়। তো পরিষ্কারভাবে যদি লিখি, ক্লিন করে যদি লিখি, জিনিসগুলো যাতে খুব ভালো করে বোঝা মানে বোধগম্য হয় বা বুঝগম্য হয়, শিশু যাতে বুঝতে পারে, এই ধরনের যদি লিখি তাহলে সেটা বুঝতে পারবে। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে পরিষ্কার হাতের লেখা। শিক্ষার্থীরা তথ্য সংগ্রহ করে কার মাধ্যমে? তথ্য ডাটা সংগ্রহ করে কথন এবং লিখনের মাধ্যমে, শ্রবণ এবং পঠনের মাধ্যমে। কোয়েশ্চন নাম্বার 8, লিখন এবং পঠনের মাধ্যমে, শ্রবণ এবং লিখনের মাধ্যমে। তো এখানে দেখুন দুইটা স্কিল আছে, একটা হচ্ছে রিসেপটিভ স্কিল, একটা হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। তো রিসেপটিভ স্কিলকে বলা হয় গ্রহণমূলতা বা গ্রহণমূলক দক্ষতা, আর প্রোডাক্টিভ স্কিলকে আমরা বলতে পারি প্রকাশমূলক দক্ষতা আমরা বলতে পারি, প্রকাশমূলক দক্ষতা বলতে পারি। ঠিক আছে ভাই, প্রকাশ করা। ঠিক আছে ভাই। তো এখানে দেখুন গ্রহণ করা মানে তথ্য সংগ্রহ করে মানে কি গ্রহণ করে। তো এই রিসেপটিভ স্কিল কোনগুলো? এটা হচ্ছে কি লিসেনিং এবং রিডিং। আর প্রোডাক্টিভ স্কিল অর্থাৎ প্রকাশমূলক দক্ষতা হচ্ছে স্পিকিং এবং রাইটিং, এই দুইটা, এটা মাথায় রাখবেন।
আমরা টোটাল ভাষাগত দক্ষতা কয়টা? ভাষাগত দক্ষতা হচ্ছে 4টি: শ্রবণ, কথন, পঠন এবং লিখন, যাকে বলা হয় LSRW। তো তার মধ্যে শ্রবণ এবং পঠনকে আমরা বলি গ্রহণমূলক দক্ষতা, অর্থাৎ শ্রবণের মাধ্যমে শিশুরা কোনো কিছু গ্রহণ করতে পারে। যেমন আপনি আমার কথাগুলো শুনছেন, আপনি গ্রহণ করছেন। আপনি কোনো কিছু একটা পড়বেন, এই রিডিংটা পড়বেন, এটা পড়ে আপনি জিনিসটা বুঝবেন, তখন আপনি গ্রহণ করলেন। আর আপনি যখন কাউকে কিছু বলবেন, সেটা আপনি প্রকাশ করছেন। এই যে আমি বলছি, এই বলার মাধ্যমে আমি কী করছি? আমি প্রকাশ করছি। এবং আমি কোনো কিছু লিখে আপনাদেরকে এখানে বুঝাবার, অর্থাৎ আমার মনে যা আসছে সেটা আমি আপনাদের বুঝাবার চেষ্টা করছি। তো এখানে তথ্য সংগ্রহ করছে মানে গ্রহণ করছে। তো কী উপায়ে গ্রহণ করা যায়? লিসেনিং এবং রিডিং, তার মানে শ্রবণ এবং পঠন। তো শ্রবণ এবং পঠন অপশন নাম্বার বিতে দেওয়া আছে, সুতরাং অপশন নাম্বার বি হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট আনসার। ওয়েবসাইটের সাহায্য নেওয়ার ক্ষেত্রে অসুবিধা হলো, আমরা ওয়েবসাইট থেকে অনেক সময় অনেক কিছু সাহায্য নেই। তো এই ওয়েবসাইট থেকে সাহায্য নেওয়ার সময় কিছু অসুবিধা হয়। প্রশিক্ষণ না থাকলে ওয়েবসাইটের ব্যবহার করা সমস্যাজনক। আরে ভাই, আজকাল প্রশিক্ষণ লাগে না। ওয়েবসাইটে যদি www.google.com মারার পর আমরা যা টাইপ করবো সেটাই কিন্তু চলে আসে, এখানে প্রশিক্ষণের বিশেষ দরকার নাই। ইন্টারনেটের উপর নির্ভরশীল, সেটা বলা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু ইন্টারনেট ছাড়া তো ওয়েবসাইট চলবেই না। তো সেটা কী ধরনের কথা? যে কোনো তথ্যের জন্য ওয়েবসাইট নির্ভর হয়ে ওঠে। ওয়েবসাইটের অনেক তথ্য অনেক সময় নির্ভরযোগ্য হয় না, এটা হচ্ছে কারেক্ট আনসার। কারণ ওয়েবসাইটে অনেক সময় অনেক তথ্য দেওয়া থাকে যেটা কি হয় না, সঠিক হয় না। অনেক সময় অনেক রং কিছু দেওয়া থাকে। ওয়েবসাইট কারা বানায়? আমরা মানুষেরাই তো ওয়েবসাইটে কিছু বানাই। আমরা যে ইউটিউবে ভিডিও ছাড়ি, কারা বানায়? মানুষরাই বানায়। তো আমি যদি একটা ভুল তথ্য যদি আপনাদের দিয়ে দেই ইউটিউবে ভিডিওতে, কিংবা আমার ইউটিউবে কমেন্টে ভুল যদি দিয়ে দিই, তাহলে আমি ভুল দিলাম, সেটা যে 100% আমি যদি ভুল দিয়ে থাকি, তো সেটা আপনি যদি সত্য বলে মনে নেন, তা আলটিমেটলি আপনার লস। কারণ সেটা তো ওই যে, যেমন আমি কেন বললাম এই কথাটা, ওয়েবসাইটে যারা দেবে, হয়তো কেউ ভুলবশত কোনো একটা ভুল বলে দিয়েছে, ভুল একটা টাইপ করে দিয়েছে, বা আমি যদি একটা ইউটিউবে কোনো একটা দেই, যদি কিছু একটা ভুল বলে দিই, তাহলে সেটা তো ভুল থেকে গেল। তো সেটা যে 100% কারেক্ট হবে সেটা তো কোনো কথা নয়। তো আমরা কখনো ভুল ইনফরমেশন বা ভুল তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করি না। কারণ অনেক আমি দেখেছিলাম, এই বর্তমানে ইউটিউব খুললেই দেখা যায় সিটেট কার নোটিফিকেশন আউট আউট আউট। কিন্তু যতক্ষণ পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে যতক্ষণ পর্যন্ত অথেন্টিক নিউজ না আসে, ততক্ষণ পর্যন্ত আমরা এই নিউজগুলো তৈরি করি না, বা আমরা কাউকে বলি না যে নোটিফিকেশন চলে এসছে। ঠিক আছে? তো এই ধরনের ওয়েবসাইটের সমস্ত তথ্য কিন্তু অনেক সময় যোগ্য নয়। যেমন ইউটিউবে আপনারা ভিডিও খুললে দেখবেন, অনেক ইউটিউবে এখন যদি আপনি ভিডিও সার্চ করুন, নোটিফিকেশন আসা আগের কথা বলেছি, আমি আজকে ভিডিও বানাচ্ছি, এখন কিন্তু এখনও নোটিফিকেশন আউট হয়নি সিটেট পরীক্ষার। তো এখনও দেখবেন, আপনারা যদি ক্লিক করুন তাহলে দেখবেন, ইউটিউবে সার্চ করলে দেখবেন সিটেট নোটিফিকেশন আউট টাইটেলে লিখে দেবে, থাম্বনেইলে লেখা থাকবে। তো ভিডিও যখন দেখবেন তখন দেখবেন এখানে তারা অন্য কিছু বলছে, তার মানে আপনাকে রং ইনফরমেশন দিচ্ছে, তাই তো। তো ওয়েবসাইটে বা ইউটিউবে সবসময় যে সঠিক তথ্য পাওয়া যায় সেটা কোনো কথা নয়, অনেক সময় ভুলও অনেক কিছু দেওয়া হতে পারে। লিখন মূল্যায়নের জন্য যে বিষয়ের উপর নজর দিতে হবে: ব্যাকরণ, ধারণা, জ্যোতি বা ছেদচিহ্ন এবং উপরের সবগুলি। কারেক্ট আনসার কোয়েশ্চন নাম্বার 10। লিখন মূল্যায়ন করতে গেলে ব্যাকরণ জানতে হবে, শিশুটির ব্যাকরণ শুদ্ধ হলো কিনা না এটা আমরা দেখব। তারপর তার ধারণা, কনসেপ্ট ক্লিয়ার কিনা না সেটা দেখতে হবে। জ্যোতি বা ছেদচিহ্ন, জ্যোতিচিহ্ন বা ছেদ, জ্যোতিচ্ছেদ মানে জানেন তো, এই যে দাড়ি কমা, এইগুলা ঠিকঠাকভাবে হলো কিনা এইগুলা জানতে হবে। সুতরাং কারেক্ট আনসার সবগুলি হবে এক্ষেত্রে কি কারেক্ট আনসার। শিক্ষার্থীকে প্রেরণা দেওয়ার সবচেয়ে ভালো উপায়, প্রেরণা মানে মোটিভেশন দেওয়া। আমরা শিক্ষার্থীকে মোটিভেশন না দিলে কিন্তু হয় না। তো মোটিভেশন দেওয়ার সবচেয়ে ভালো উপায় কোনটি? পিতামাতার সাথে দেখা করা উচিত, টিএলএম ইন্টারেস্টিং করা, মোটিভেট শিক্ষার্থীদের গ্রুপে বসানো, সিলেবাস অনুযায়ী পড়ানো। তো পিতামাতার সাথে দেখা করলে কিচ্ছু হয় না, সিলেবাস অনুযায়ী পড়ানো না। আচ্ছা, মোটিভেট যে সকল শিক্ষার্থী আছে তাদেরকে গ্রুপে বসালাম, তাহলে গ্রুপে বসালাম, বাকিরা কি মোটিভেট হয়ে যাবে? মোটেই না। তো আমি যদি আকর্ষণীয় কিছু টিএলএম যদি ক্লাসে ব্যবহার করি, তো শিক্ষার্থীরা কী হয়ে যাবে? মোটিভেট হয়ে যাবে, বা তাদের মধ্যে প্রেরণা জেগে যাবে। তো আকর্ষণীয় টিএলএম আমাকে বানাতে হবে, এবং আকর্ষণীয় টিএলএম সহযোগে যদি আমি ক্লাস করি, তাহলে শিক্ষার্থীরা অবশ্যই কী হবে? আমার টিএলএমের প্রতি তারা আকর্ষিত হবে, এবং সবচেয়ে বড় কথা, টিএলএম দিয়ে আমি যে জিনিসটা বুঝাবো সেটা খুব ভালো করে বুঝাতে পারবো, শিক্ষার্থীরা খুব ভালো করে বুঝতে পারবে, তারা মোটিভেট থাকবে। ক্লিয়ার? প্রাইমারি টেটের সিলেবাসে, অর্থাৎ সিটেটের যে প্রাইমারি টেটের কথা বলা হয়েছে, প্রাইমারি টেটের সিলেবাসে বাংলা প্যাডাগজিতে চ্যাপ্টার অনেক কম। এটি যে ধরনের মূল্যায়ন: প্রাথমিক মূল্যায়ন, গুণগত মূল্যায়ন, পরিমাণগত মূল্যায়ন, নাকি আংশিক মূল্যায়ন? সিটেটের যে প্রাথমিক টেট বলতে আমি এলপি টেটের কথা বলছি।
এই এলপি টেটের সিলেবাসে কিন্তু চ্যাপ্টার অনেক কম, আসলে কম নয়, অনেকগুলো চ্যাপ্টার আছে, কিন্তু আমি সেন্টেন্সটা এইভাবে সাজিয়েছি যে যদি চ্যাপ্টারটা কম হয় তাহলে সেটা কী ধরনের মূল্যায়ন, চ্যাপ্টার কম মানে সেটা তার পরিমাণ বোঝাচ্ছে, তো সেটা পরিমাণগত মূল্যায়ন, ঠিক আছে ক্লিয়ার। গুণ বোঝায় তাহলে গুণগত মূল্যায়ন, পরিমাণ বোঝালে পরিমাণগত মূল্যায়ন, ক্লিয়ার। অডিও ভিজুয়াল এইডস এবং শারীরিক কার্যকলাপের ব্যবহার করা হয় কোথায়? শিক্ষকের পরিশ্রম কমে, যদি আমরা অডিও ভিজুয়াল এইডস কিংবা শারীরিক কার্যকলাপে ব্যবহার করি তাহলে শিক্ষকের পরিশ্রমটা কমে যাবে, শিখন সবচেয়ে বেশি কার্যকর হবে, শিক্ষার্থীর পরিশ্রম কমবে, শিক্ষার্থীরা খালি স্লেট থাকে, মানে শিক্ষার্থীরা খালি স্লেট, শিক্ষার্থীরা কোনো কিছু জানে না, এটা 100% ভুল, কারণ শিক্ষার্থীরা কখনো খালি স্লেট থাকে না, এটা প্লেট নয় স্লেট হবে, কারণ শিক্ষার্থীরা খালি স্লেট বলতে কি, শিক্ষার্থীরা একটা খালি স্লেট মানে তাদের মাথায় কোনো কিছু বুদ্ধি কিছু নেই, তারা কোনো কিছু জানে না, এটা আমরা কখনো বলি, শিক্ষার্থীরা অনেক কিছু জানে, তাদের মধ্যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, প্রত্যেকটা শিশু কোনো না কোনো দিক দিয়ে ট্যালেন্ট আছে, গিফটেড আছে, আপনাকে কোন দিকে বা কোন রাউন্ডে কোন অ্যাঙ্গুলে সে অনেক বেশি কার্যকরিতা সেটা আপনাকে দেখতে হবে। হয়তো সে পড়াশোনায় আপনি দেখছেন ভালো না, কিন্তু তাকে যদি আপনি খেলাতে লাগিয়ে দিন তাহলে সে দেখবেন মেডেল নিয়ে আসবে। অডিও ভিজুয়াল এইডস বা শারীরিক কার্যকলাপ করলে কী হয়, শিখন সবচেয়ে বেশি কার্যকর, এটা হচ্ছে পজিটিভ এবং এটা হচ্ছে কারেক্ট। শিক্ষার্থীর পরিশ্রম কমে, শিক্ষকের পরিশ্রম কমে সেটা কোনো কথা নয়, শিক্ষকের পরিশ্রম কমবে বাড়বে সেটা কোনো কথা নয়, শিক্ষকতার ব্রত নিয়েছি, শিক্ষকতা করতে হবে, শিক্ষকতা পালন করতে হবে, যতটুকু কঠিন পরিশ্রম করতে হয় আমি করব, সেখানে কিন্তু পরিশ্রমের কোনো কথাই চলে আসে না। তো আলটিমেটলি অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। কথন মূল্যায়নের জন্য কিসের প্রয়োজন নেই? কথন মূল্যায়ন মানে একটা ছাত্র ভালো করে কথা বলতে পারছে কিনা, স্পিকিং কোয়ালিটি তার কেমন আছে, এটা যদি দেখতে যাই তাহলে নিচের কোনটার প্রয়োজন নেই? কোয়েশ্চেন নম্বর 14 বলেছে বানান, শারীরিক ভাষা, ব্যাকরণ নাকি উচ্চারণ। কোয়েশ্চেন নম্বর 14, এখানে দেখুন উচ্চারণ তো তার লাগবে, উচ্চারণ তো তার লাগবে, কারণ স্পিকিং করতে সময় আমার তো উচ্চারণ লাগবে। তারপর ব্যাকরণ, এই যে ভাষা যখন বলি তখন ব্যাকরণটা আমার লাগবে, ঠিক আছে। আমি আগামীকাল স্কুলে গিয়েছিলাম, সেটা কি শুদ্ধ? একটু ভাবুন, আমি আগামীকাল স্কুলে গিয়েছিলাম, এটা কি শুদ্ধ? না, বাক্যটা কী হবে? আমি আগামীকাল স্কুলে যাব, সেটা কী ধরনের ভুল ছিল? আমার ব্যাকরণগত ভুল ছিল। তো কথা বলতে সময় ব্যাকরণগত দিকটা শুদ্ধ করতে হবে। শারীরিক ভাষা, কথা বলার সময় একটা বডি ল্যাঙ্গুয়েজ আছে, এই বডি ল্যাঙ্গুয়েজটা আপনাকে ঠিক করতে হবে। কথা বলতে সময় যখন কোনো বক্তা, আপনারা দেখবেন যখন কোনো বক্তা কোনো স্টেজে লেকচার দেয় তখন তার কিন্তু একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকে, তো বডি ল্যাঙ্গুয়েজটা থাকতে হবে। কিন্তু আমি একটা কথা বললাম, আমি একটা শব্দ বললাম যে আজ তোমাদের অনেক সৌভাগ্যের দিন, আমি বললাম সৌভাগ্য বানান হয়তো আমি লিখতে পারি না, সৌভাগ্য বানান কীরকম হয় আমি কিন্তু লিখতে জানি না, তো এখানে বানানের কী ফ্যাক্টর রয়েছে? বানানের তো কোনো কাজ নাই, বানান আমি লিখতে পারি না, দরকার নাই, কিন্তু আমি তো বললাম, এখানে আমার কথনের মূল্যায়ন হচ্ছে, স্পিকিংয়ের মূল্যায়ন হচ্ছে। তো আজ আমাদের অনেক সৌভাগ্যের দিন, তো এই সৌভাগ্য বানানটা আমি লিখতে পারি না, তাতে কি যায় আসে না, আমি তো কথন মূল্যায়ন, আমি ভালো করে কথন করতে পারছি, তো স্পিকিং কোয়ালিটি করতে পারছি, তো এখানে বানানের কোনো প্রয়োজন নাই। তো কারেক্ট আনসার অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। ম্যাগাজিন কী ধরনের শিক্ষণ উপকরণ? ম্যাগাজিন, কোয়েশ্চেন নাম্বার 15, ম্যাগাজিন অডিও ভিজুয়াল নাকি একটি নয়? ভিজুয়াল মানে কি দেখা যায়, ম্যাগাজিন তো আমরা দেখতে পারি, পড়তে পারি, তো সুতরাং ম্যাগাজিন হচ্ছে ভিজুয়াল এইডস। শ্রবণ মূল্যায়নের জন্য যে বিষয়ের উপর নজর দেওয়ার প্রয়োজন নাই, আগে আমরা কথনে ছিলাম, লিখনে ছিলাম, এবার আসছি শ্রবণে। শ্রবণ মূল্যায়ন, আমি যে বলছি সেটা অন্য একজন শুনছে, ভালো মতো শুনতে পারছে কি না, এটা আমি মূল্যায়ন করব। এটা মূল্যায়ন যখন করতে যাব তখন কিসের প্রয়োজন নেই? মনোযোগ, নির্দেশ অনুসরণ, জ্যোতিচ্ছেদচিহ্ন নাকি তথ্য বিশ্লেষণ। কোয়েশ্চেন নাম্বার 16। আচ্ছা, জ্যোতিচিহ্ন কখন লাগবে? যখন আমি লিখবো তখন জ্যোতিচিহ্ন লাগবে, যখন আমি লিখন মূল্যায়ন করব তখন তো আমার জ্যোতিচিহ্ন লাগবে, দাড়ি কমা এগুলো লাগবে। যখন কেউ শুনছে, আমি যখন আপনাকে কোনো কিছু কথা বলছি, এই যে আমি এতক্ষণ ধরে ক্লাস করছি, আপনি যে মনোযোগ দিয়ে শুনছেন, তো এই ক্ষেত্রে আপনার কি জ্যোতিচিহ্ন লাগছে? দাড়ি কমা কি আপনার প্রয়োজন মনে হচ্ছে? মোটেই না। আপনার মনোযোগ থাকতে হবে, আমার কথাগুলো ঠিকঠাক মনোযোগ শুনতে হবে।
অনুসরণ নির্দেশগুলো আমি যে কথাগুলো বলছি সেইগুলো অনুসরণ করতে হবে আপনাকে। ক্লাসগুলো ভালো করে দেখতে হবে, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নোট ডাউন করতে হবে, সেটা গুরুত্বপূর্ণ। তথ্য বিশ্লেষণ করতে হবে, আমি যে কথাগুলো বলছি সেটা আপনি মনে মনে সেগুলো মিলিয়ে নেবেন। আপনি নিজে থেকে সেইগুলো অনুমান করতে থাকুন যে স্যার বলছেন এগুলো আসলে আপনি মাইন্ডের মধ্যে সেই জিনিসগুলো নিয়ে খেলাধুলা করুন, মাইন্ডে খেলাধুলা করুন এই তথ্যগুলো নিয়ে, এই ডিটেলসগুলো নিয়ে, তখন না আপনার মনে থাকবে। তো জ্যোতি এবং ছেদ চিহ্ন আমাদের শ্রবণ মূল্যায়নের ক্ষেত্রে প্রয়োজন নাই। এটা জ্যোতিচিহ্ন বা ছেদ চিহ্ন আমাদের শুধুমাত্র লিখনের ক্ষেত্রে প্রয়োজন আছে, শ্রবণ বা কথনের ক্ষেত্রে কিন্তু কথনের ক্ষেত্রে অনেক সময় কাজে লাগে। কারণ যখন আমরা দাড়ি যেখানে থাকে সেখানে আমরা একটু সময় থামি, কমা যখন থাকে তখন একটু কম থামি, এই জন্য দেখতে হয়, কিন্তু শ্রবণে এইগুলোর কোনো প্রয়োজন নাই। বর্তমান দিনে শিক্ষার্থী এবং শিক্ষক দুজনকেই কম্পিউটার শিক্ষিত হতে হবে। কম্পিউটার শিক্ষার কোনো প্রয়োজন নেই, কম্পিউটার কিভাবে পরিচালনা করতে হয় সেটা জানতে হবে, উপরের কোনোটি নয়। কোয়েশ্চন নাম্বার 17 কারেক্ট आंसर কী হবে? বহুত বেহতরিন সওয়াল, বহুত বড়িয়া সওয়াল। কম্পিউটার শেখার প্রয়োজন আছে, প্রয়োজন নাই সেটা নয়। কম্পিউটারে শিক্ষিত হতে হবে সেটা কথা নয়, কথা হচ্ছে কম্পিউটার কিভাবে পরিচালনা করতে হয় সেটা জানতে হবে। মুদ্রা কথা হচ্ছে কম্পিউটার কিভাবে পরিচালিত করতে হয়, কম্পিউটার কিভাবে চালাতে হয় সেই জিনিসগুলো আমাদের জানতে হবে, তাই তো? সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের হবে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। ভাষার বোধশক্তি এবং পারদর্শিতা মূল্যায়নের ফলে কি হয়? ভাষার বোধশক্তি এবং পারদর্শিতা মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীর ভাষার দুর্বলতা জানা যায়, শিক্ষার্থীর ভাষার দক্ষতা জানা যায়, শিক্ষার্থীর ভাষার দুর্বলতা ও দক্ষতা দুইটাই জানা যায়, নাকি কিছুই জানা যায় না? কোয়েশ্চন নাম্বার 18। ভাষার বোধশক্তি, আমি যে ভাষাটা ব্যবহার করছি সেটা শিক্ষার্থীটা খুব ভালো করে বুঝতে পারছে কিনা না, এটা দিয়ে আমি তার দুটোই জানতে পারি। দুর্বলতা মানে যদি সে বুঝতে পারে না তার মানে দুর্বলতা, যদি সে বুঝতে পারে তার মানে সেটা তার পারদর্শিতা। তার মানে এখানে তার ভাষার দুর্বলতা এবং দক্ষতা দুটাই কিন্তু এই ক্ষেত্রে জানা যায়। ক্লিয়ার? শিক্ষার্থীকে হোমওয়ার্ক দেওয়ার সুবিধা কি? বাড়িতে তাদের ব্যস্ত রাখা যায়। আরে ভাই, আমরা কখনো শিশুকে ব্যস্ত রাখি না, যখন ব্যস্ত দেখবেন তখনই কেটে দেবেন। বাড়িতে পড়াশোনা করানো সেটা মোটেই না। একা একা পড়াশোনা করার অভ্যাস উন্নীত করা। হোমওয়ার্ক দেওয়া মানে শিশুদের ঘরে গিয়ে যাতে কেউ তার মা বাবা কেউ যদি শিক্ষিত না হয় তো নিজে থেকে সে যেন কিছুটা প্র্যাকটিস করতে পারে, নিজে থেকে কিছুটা যেন শিখতে পারে, এই ব্যাপারে তাকে অভ্যাস করা। তো সুতরাং কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার সি, একা একা পড়াশোনা করার অভ্যাস উন্নত করা। মূল্যায়নের একটি উদ্দেশ্য থাকবেই, কোনো উদ্দেশ্য থাকবে না। উদ্দেশ্য থাকতেও পারে, নাও থাকতে পারে। উদ্দেশ্য থাকবে কিন্তু আর কোনো কিছু থাকবে না। তো কারেক্ট আনসার ভেরি সিম্পল, কোয়েশ্চন নাম্বার 20, মূল্যায়নের একটা উদ্দেশ্য থাকবে। আমরা যে মূল্যায়ন করি শিশুদের, শ্রবণগত মূল্যায়ন বলুন, কথনগত মূল্যায়ন বলুন, কিংবা লিখনের মূল্যায়ন বলুন, কিংবা যেই মূল্যায়ন বলি না কেন, আমরা মূল্যায়নের কিন্তু একটা কি থাকে, একটা পার্টিকুলার উদ্দেশ্য থাকে। ক্লিয়ার? টিএলএম এর সুবিধা কোনটি নয়? এখানে নিচের চারটা আছে, তিনটা হচ্ছে তার সুবিধা, তো কোনটা সুবিধা নয় এটা আমাদের বলতে হবে। শিক্ষার্থীর সামগ্রিক শিখন হয়, শিক্ষার্থীরা খুব ভালো করে শিখতে পারে, বড়িয়া ভাই। শিক্ষার্থী বাস্তব ও প্র্যাকটিক্যাল হয়ে ওঠে, বহুত বড়িয়া। এই যে আগে বললাম যে যদি আমরা আম একটা অঙ্কন করে শিশুদেরকে দেখাই যে এটা হচ্ছে একটা আম, টিএলএম যখন দেখাবো তখন যদি বলি এটা হচ্ছে একটা আম, তো আম যখন আমি তাকে প্র্যাকটিক্যালি দেখাবো তখন ওই জিনিসটা আম সেটা খুব ভালো করে বুঝতে পারবে এবং তার শিখনটা ভালো হবে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ থাকে না, এটা কি ধরনের কথা? টিএলএম যদি ব্যবহার করি তাহলে শিক্ষার্থীদের মনোযোগ আরও বাড়ে। এখানে বলেছে মনোযোগ থাকে না, তাহলে এটাই হবে কারেক্ট আনসার। কোনটা নয় বলেছে, সুতরাং এটাই হবে কারেক্ট আনসার। শিক্ষার্থীদের মনোযোগ বাড়ে, আকর্ষণ বাড়ে, কিন্তু এখানে বলেছে যে টিএলএম ব্যবহার করলে শিক্ষার্থীদের মনোযোগ বাড়ে না, সুতরাং এটা সচরাচর ভুল কথা, মিথ্যা কথা বলেছে। সুতরাং কারেক্ট আনসার এখানে হবে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। শারীরিক ভাষা বলতে বোঝায়, এই যে আগে যে বলেছিলাম যে বডি ল্যাঙ্গুয়েজ, তো বডি ল্যাঙ্গুয়েজ আসলে কি? কোয়েশ্চন নাম্বার 22। অঙ্গি ভঙ্গি, বহুত বড়িয়া। কন্ট্যাক্ট, আই কন্ট্যাক্ট, এখানে আই স্পেলিংটা ভুল হচ্ছে, ওয়াই হবে। আই কন্ট্যাক্ট মানে আমরা যখন কারোর সঙ্গে কোনো কথা বলবো তখন সেটা আই কন্ট্যাক্ট হতে হবে, মানে তার চোখে চোখ রেখে আমরা যখন কথা বলতে হবে। ছাত্রের সঙ্গে যখন কথা বলবো তখন এই ছাত্রের চোখে চোখ রেখে যখন কথা বলবো, মিষ্টি ভাষায়, ভালোবাসার
শ্রদ্ধা নিয়ে মর্ম নিয়ে যখন বলবো তখন সে অটোমেটিক্যালি বুঝে যাবে। ছাত্র একদিকে চেয়ে আছে, আমি অন্যদিকে চেয়ে আছি, পিছন ফিরে তাকে বোঝাচ্ছি, সে কি বুঝবে? মোটেই না। তার চোখে চোখ রেখে জিনিসটা বোঝাতে হবে, আই কন্ট্যাক্ট হতে হবে, গেস্টার এটাও হতে হবে। সুতরাং উপরের সবগুলি বডি ল্যাঙ্গুয়েজ মানে অঙ্গভঙ্গি, আই কন্ট্যাক্ট এবং গেস্টার, এই সবগুলি বোঝাতে আমরা বডি ল্যাঙ্গুয়েজ বলতে বোঝাই। শিক্ষামূলক ভ্রমণে শিক্ষার্থীদের কাছ থেকে কি আশা করা উচিত নয়? যখন আমরা শিক্ষামূলক ভ্রমণে যাই তখন শিক্ষার্থীদের কাছে বা শিক্ষামূলক ভ্রমণ নিয়ে যখন আলোচনা করা হয় তখন শিক্ষার্থীদের কাছ থেকে কি আশা করাটা উচিত নয় এজ এ টিচার হিসাবে? কি হবে কারেক্ট আনসার? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। কোয়েশ্চেন নাম্বার 23। শিক্ষার্থী ভ্রমণকে উপভোগ করবে। বহুত বড়িয়া ভাই। শিক্ষার্থী আমরা যখনই তাকে ভ্রমণে নিয়ে যাই তখন আমরা আশা রাখি যে শিক্ষার্থীরা যেন ভ্রমণকে উপভোগ করতে পারে। শিক্ষার্থী সমস্ত কিছু লক্ষ্য করবে এবং সেই সম্পর্কিত প্রশ্ন করবে। বড়িয়া কথা। আমরা যখন তাকে কাজিরাঙ্গায় নিয়ে যাব কিংবা মানসে নিয়ে যাব, অভয়ারণ্যগুলো দেখতে নিয়ে যাব, কাজিরাঙ্গা, মানস, এই জাতীয় রাষ্ট্রীয় উদ্যান, এই যখন তারা দেখতে নিয়ে যাব তখন আমাদের উদ্দেশ্য থাকবে তারা যেন সেই জিনিসগুলো ভালো করে দেখে এবং আমাদের প্রশ্ন করে যে স্যার ওইটা কি, স্যার ওইটা কি, স্যার ওইটা কি। যখন সে প্রশ্ন করবে তখন আমি তাকে উত্তর দিতে পারবো এবং সেটাও তো বড়িয়া কথা। শিক্ষার্থী কোনো প্রশ্ন করবে না, এটা কী ধরনের কথা? এটা আমরা আশা করতে পারি না। তো এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। শিক্ষার্থীরা প্রশ্ন করবে, যত বেশি প্রশ্ন করবে তত বেশি শিখতে পারবে। তো প্রশ্ন করবে না বলেছে, এটা হবে এক্ষেত্রে কি কারেক্ট আনসার। কারণ এখানে কি আশা করা উচিত নয় বলেছে, নেগেটিভ বলেছে, তো নেগেটিভের আনসার এখানে নেগেটিভই হবে। মূল্যায়নের জন্য ভালো শিক্ষকের প্রয়োজন, পেশাদার সংস্থার প্রয়োজন, সাধারণ মান নিরূপণের প্রয়োজন, নাকি পরীক্ষার প্রয়োজন? 24। এখানে ভালো প্রথমে পেশাদার সংস্থার প্রয়োজন, এটা আমরা কাটি। আমরা শিক্ষক, তাই তো আমরা মূল্যায়ন করব, তো এখানে পেশাদার কেন? পরীক্ষার প্রয়োজন, পরীক্ষা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, আগে বলেছিলাম। এক্সামিনেশন, দি ওয়ার্ড ইজ এ মোস্ট নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে। এক্সামিনেশন শব্দটাই হচ্ছে নেগেটিভ। যেখানে এক্সামিনেশন পরীক্ষা থাকবে সেটা কখনো শুদ্ধ হবে না, সেটা কেটে দেবেন। আচ্ছা, ভালো শিক্ষকের প্রয়োজন। কেউ যদি কোনো খারাপ শিক্ষক হয় তো সে কি মূল্যায়ন করতে পারবে না? সে তো নিশ্চয়ই মূল্যায়ন করতে পারবে। তো ভালো শিক্ষক এখানে আমাদের কারেক্ট আনসার হলো না। কারেক্ট আনসার হবে সাধারণ মান নিরূপণের প্রয়োজন। মূল্যায়নের জন্য কিসের প্রয়োজন? সাধারণ মান নিরূপণের প্রয়োজন। কোয়েশ্চেন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। শিক্ষার্থীর ভুল কি নির্দেশ করে? শিক্ষার্থীরা যদি ভুল করে বা তাদের যদি কোনো এরর হয়, শিক্ষার্থীদের যদি কোনো এরর হয় বা তারা যদি কোনো ভুল করে তো সেটা কি নির্দেশ করছে? তার জ্ঞান বাড়ানো, সংশোধনমূলক শিক্ষার প্রয়োজন, যারা সঠিক জানে তাদের গ্রুপে বসাতে হবে, তার জন্য ভিন্নভাবে কারিকুলাম তৈরি করতে হবে। তো শিক্ষার্থীর ভুল হয়েছে তার মানে সে এখনও জিনিসটা খুব ভালো করে শিখতে পারেনি কিংবা বুঝতে পারেনি, যার জন্য তার কিসের প্রয়োজন রয়েছে? রিমিডিয়াল টিচিংয়ের প্রয়োজন রয়েছে বা সংশোধনমূলক শিক্ষার প্রয়োজন রয়েছে। কথন এবং লিখনের সময় স্মৃতি থেকে শব্দ খুঁজে নেওয়াকে কি বলা হয়? কথন এবং লিখনের সময় অনেক সময় আমরা নিজের মেমোরি থেকে অনেক শব্দগুলো আমরা আবিষ্কার করি, ডিসকভার করি, শব্দগুলো বেছে বেছে এই শব্দের জায়গায় অন্য একটা শব্দ আমরা বসিয়ে দিই। এটা কি বলা হয়? অডিটরি দক্ষতা, ওয়ার্ড রিট্রিভাল, ডিসলেক্সিয়া, নাকি সিনট্যাক্স? তো কোয়েশ্চন নাম্বার 26 এটাকে বলে ওয়ার্ড রিট্রিভাল, মানে একটা ওয়ার্ডের পরিবর্তে আমরা কি করলাম? অন্য একটা ওয়ার্ড বসিয়ে দিলাম। ক্লিয়ার? বহুধা মাধ্যমের অসুবিধা কোনটা নয়? বহুধা মাধ্যম, মাল্টিমিডিয়া। তো মাল্টিমিডিয়ার অসুবিধা কোনটি নয়? প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব, পরিকাঠামোর অভাব, নাকি ওয়েবসাইটের অভাব, নাকি ব্যয়বহুল? এখানে তিনটা হচ্ছে অসুবিধা, একটা অসুবিধা নয়। তো কোনটা অসুবিধা নয় বলেছে? কোয়েশ্চন নাম্বার 27। এখানে বহুধা মাধ্যম মাল্টিমিডিয়া ইউজ করতে গেলে অনেক টাকা খরচ হয়, সেটা হচ্ছে ব্যয়বহুল। অনেক সময় অনেক পরিকাঠামোগত থাকে না, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব হয়। কিন্তু ওয়েবসাইটের ব্যবহার সেটা তো পজিটিভ ওয়ার্ড, সেটা বহুধা মাধ্যমের কোনো অসুবিধা হতে পারে না। সুতরাং এটা হচ্ছে কারেক্ট। তথ্য বিশ্লেষণ মানে কি? কোয়েশ্চন নাম্বার 28। ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি, শেষ করবো এবার। তথ্য বিশ্লেষণ মানে কি? কোনটি মতামত সেটা বুঝতে পারা, কোনটি প্রাসঙ্গিক তথ্য সেটা বুঝতে পারা, কোনটি ঘটনা সেটা বুঝতে পারা, না উপরের সবগুলি? কোয়েশ্চেন নাম্বার 28 কারেক্ট আনসার। তথ্য বিশ্লেষণ মানে উপরের সবগুলি। কোনটা মতামত সেটা বুঝতে পারা, কার কি মতামত সেইগুলো আমরা বুঝে নেব। কোনটি প্রাসঙ্গিক, কোনটা প্রাসঙ্গিক নয় সেটা বুঝতে পারা যায়। কোনটি ঘটনা সেটা বুঝতে পারা। সুতরাং উপরের সবগুলি হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। মূল্যায়নের ক্ষেত্রে মান নিরূপণের জন্য কি করতে হয়? একটা নির্দিষ্ট নিয়ম আছে? কোনো নিয়ম নাই। আর ভাই নিয়ম তো নিশ্চয়ই আছে। দুইটা নিয়ম আছে নাকি তিনটা নিয়ম আছে?
মূল্যায়নের ক্ষেত্রে এখানে নিয়ম আছে বলতে পার্টিকুলার কোনো নিয়ম নাই। দেখুন, মূল্যায়নের ক্ষেত্রে কোনো নিয়ম নাই যে আমরা 5 মিনিটের মূল্যায়ন নিতে হবে বা 15 মিনিটের মূল্যায়ন নিতে হবে, 30 মার্কের মূল্যায়ন নিতে হবে, 50 মার্কের মূল্যায়ন নিতে হবে। তো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট যেগুলা করি, ফর্মেটিভ যে গঠনমূলক মূল্যায়ন যেগুলা করি, এগুলা কোনো নিয়ম নেই। হঠাৎ করে একজন শিক্ষক ছাত্রকে দাঁড় করালেন যে এই প্রশ্নের কারেক্ট আনসার কী হতে পারে বলো, তখন সে যে আনসারটা দেবে সেটা কি কোনো নিয়ম আছে? কোনো নিয়ম নাই। নিম্নলিখিত কোনটি অ্যাসেসমেন্টের মধ্যে পড়ে না? অ্যাসেসমেন্টের মধ্যে কোনটা পড়ে না? ডাটা কালেকশন, রিভিউ, বর্তমান পারফরমেন্সকে উন্নত করা, কোনোটাই নয়। তো এর কোনোটাই কিন্তু অ্যাসেসমেন্টের মধ্যে পড়ছে না, এটা হবে কারেক্ট আনসার। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। এই সম্পূর্ণ ক্লাসের আনসার কি, তো এই ধরনের সম্পূর্ণ ক্লাস এবং আনসার কি আমরা আর সহজগুরু আমাদের অ্যাপ আছে, সহজগুরু অ্যাপ রয়েছে, এই প্লে স্টোর থেকে আপনারা এই সহজগুরু অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন এবং আমাদের কোর্স চলছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন, নতুবা এই ফ্রিতে অনেকগুলো ম্যাটেরিয়াল দেওয়া আছে, আপনারা সেটা এখান থেকে ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, তো ধন্যবাদ, ভালো থাকবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ, জয় হিন্দ।